নমস্কার, আমি সুতপা। আর আপনারা দেখছেন আমার সাথে এক্সপ্লোরিং ইন্ডিয়া উইথ সুতপা। আজকে আমি চলে এসেছি সত্যজিৎ রায় যেখানে পথের পাঁচালী শুটিং করেছিলেন সেইখানে। নিচে পেছনে দেখতে পাচ্ছেন সত্যজিৎ রায়ের আবক্ষ মূর্তি। এই জায়গাটাতে সত্যজিৎ রায় পথের পাঁচালী শুটিং করেছিলেন। আর এইখানেই আশেপাশে ছিল হরিহর, অপু আর দুর্গার বাড়ি। আমার পেছনে এই যে আবক্ষ মূর্তি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সত্যজিৎ রায়ের মূর্তি, যেটা 90s তৎকালীন গভর্নর শ্রী নুরুল হাসান স্থাপন করেছিলেন ইন মেমোরি অফ পথের পাঁচালী। কারণ পথের পাঁচালী শুটিং হয়েছিল এই জায়গায়। আর এটা হচ্ছে বোড়ালে অবস্থিত, বোড়ালের বকুলতলা মাঠের কাছে এই জায়গাটা অবস্থিত। আর দূরে ওই যে ঘরগুলো দেখা যাচ্ছে, ওইটা ছিল অপু, দুর্গা, হরিহর ও সর্বজয়ার বাড়ি। সত্যজিৎ রায় এখানেই তার পথের পাঁচালীর শুটিং করেছিলেন, এই জায়গাটাতে। সামনের ওই বাড়িটাই হলো ওই বাড়ি, ওই বিখ্যাত বাড়ি, যেই বাড়িটাতে সিনেমাতে হরিহর, সর্বজয়া, অপু, দুর্গার বাড়ি ছিল। এটাই হলো সেই বাড়ি, সেই বিখ্যাত বাড়ি। তো এটা জনৈক ত্রিপুরাচরণ মুখোপাধ্যায়ের কাছ থেকে সত্যজিৎ রায় ভাড়ায় নিয়েছিলেন সিনেমার শুটিং করবেন বলে। আর এই পুকুরটাও কিন্তু সিনেমাতে আছে, কেউ যদি সিনেমাটা দেখে থাকে তাহলে রিলেট করতে পারবে। তো অনেকগুলো দৃশ্য এখানে আমি যেটা রিলেট করতে পারছি, যে ইন্দিরা ঠাকুর একবার দাঁড়িয়েছিলেন তার জিনিসপত্র নিয়ে, যখন তাকে তাড়ি দিয়েছিল সর্বজয়া। তো সেই সময় ঢাকের আওয়াজ শুনে বাচ্চারা লাফিয়ে লাফিয়ে ঠিক ওই দাদা যেই রাস্তায় গেল ওই রাস্তায় গিয়েছে। তারপরে একবার ইন্দিরা ঠাকুর মারা যাওয়ার পর একবার হরিহর আর সর্বজয়া এখানে এসে বসেছিল, দাঁড়িয়েছিল। তারপরে দুর্গা মারা যাওয়ার পরে অপু দাঁত মারছিল একা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই পুকুরের কাছে। তো পুকুরটা তখন যেরকম দেখাচ্ছিল এখনও সেরকমই অলমোস্ট আছে। আর আছে এখানকার এই যে গাছপালাগুলো দেখছি এখনও তেমনি, এখানে কিন্তু প্রচুর গাছপালা, বাঁশ বনটা দেখতে পাচ্ছি না, কিন্তু প্রচুর গাছপালা। তো এইটা হচ্ছে সেই ঘর, এই ঘরের মধ্যেই শুটিং হয়েছিল। এখানে তুলসীতলা ছিল যেখানে সর্বজয়া প্রদীপ জ্বালতো, আর ওই অনেক জবা ফুলের গাছটা ছিল একদিকে ইন্দিরা ঠাকুরের থাকার জায়গা ছিল। কিন্তু এখন আর এখানে কিছুই নেই, পুরো চেঞ্জ হয়ে গেছে। তো 72 বছর আগে তো চেঞ্জ তো হবেই, এনারা নিজেদের মতো করে চেঞ্জ করে নিয়েছেন, কিন্তু তাও এখন এরা কেউ থাকেন না, দরজা বন্ধ, তাই কিছু দেখতে পেলাম না। দরজা খোলা থাকলে হয়তো বা ওনারা কেউ থাকলে হয়তো ভেতরে ঢুকে আরও খুঁটিয়ে খুঁটিয়ে জানতে পারতাম যে অ্যাকচুয়ালি কোথায় কি শুটিং হয়েছিল। তো সত্যজিৎ রায় অ্যাকচুয়ালি ওই বিভূতিভূষণের অরিজিনাল যে পথের পাঁচালী, যেটা 1929 সালে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন, সেখানে যে গ্রামের বর্ণনা বিভূতিভূষণ দিয়েছিলেন, সেই গ্রামের সঙ্গে সামঞ্জস্য রেখে একটা জায়গা খুঁজছিলেন সেই নিশ্চিন্দপুরের সঙ্গে সামঞ্জস্য রেখে একটা জায়গা খুঁজছিলেন, যেখানে জঙ্গল থাকবে, বাঁশবাগান থাকবে, মাঠ থাকবে, পুরনো মন্দির থাকবে, আর থাকবে আম বাগান। কারণ আম বাগানের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প যদি কেউ পড়ে থাকে, মানে ওই পথের পাঁচালীটা যদি কেউ পড়ে থাকে, তাহলে জানতেই পারবে যে আম বাগানের একটা বিশেষ ভূমিকা আছে, যেখানে দুর্গা আম টাম পাড়তে যাবে, তো যাদের বাগান তারা বকাবকি করবে, এইসব একটা ভূমিকা আছে। তো এইসব দেখেই নিশ্চয়ই সত্যজিৎ রায় এই জায়গাটা পছন্দ করেছিলেন। তো আর যতটা জানি যে সত্যজিৎ রায় এই জায়গাটা পছন্দ করেছিলেন, কেননা এটা কলকাতা থেকে তখনকার কলকাতা থেকে মাত্র 4 মাইল দূরে ছিল। আর তার ফলে উনি যাতায়াত করতে পারতেন, আর তাছাড়া ব্যয় সংকোচ করার জন্য উনি এই জায়গাটা পছন্দ করেছিলেন। আর এখনও এখানে এরকম প্রচুর গাছপালা দেখছি, সবুজ গাছপালা দেখে মনে হচ্ছে এখনও চাইলে কেউ গ্রামের দৃশ্য এখানে শুটিং করতে পারে। বাঁশবাগান নেই, যদিও পাকা সড়ক হয়ে গেছে, বাস অটো সবই চলে, অনেক পরিবর্তন হয়ে গেছে। ওই ঘরটাও ওই রকম ঘর আর নেই, কিন্তু তবুও কিন্তু প্রচুর গাছপালা, প্রচুর জঙ্গল এই জায়গাটা দেখা যাচ্ছে। যে কারণেই সত্যজিৎ রায় তো 70 বছর 72 বছর আগে যা কী ছিল এখানে সে তো বোঝাই যাচ্ছে। তো এটা পছন্দ করে। এখন আমরা স্থানীয় মানুষদের কাছ থেকে জেনে সামনে ওই বকুলতলা মাঠের দিকে যাচ্ছি। বকুলতলা মাঠ বা বকুল মাঠ, তো বকুলতলা মাঠ তো একটা ইম্পর্ট্যান্ট রোল আছে এই সিনেমায়। তো যেখানে ওই বায়োস্কোপের দৃশ্যায়ন হয়েছিল, বায়োস্কোপ নিয়ে এসেছিল একজন দেখানোর জন্য, সব বাচ্চারা দেখছিল, আর অপু দুর্গাও দূর থেকে দেখছিল বায়োস্কোপ দেখবে বলে। তারপরে তার বাবার কাছ থেকে পয়সা চেয়ে নিয়ে ওরাও বায়োস্কোপ দেখেছিল। তো সেই বায়োস্কোপের দৃশ্যটা এই বকুলতলা মাঠে দৃশ্যায়ন হয়েছিল। আর এই মাঠের সঙ্গেই আছে জোড়া যে মন্দিরের সঙ্গে পুকুরও আছে। মন্দির শতাব্দী প্রাচীন মন্দির, খুবই প্রাচীন মন্দির। তবে মাঠের দিকে আরেকটা সাইডে যে ভাঙা বাড়িটা ছিল সেসব আর দেখা যাচ্ছে না। মাঠের চারদিকের দৃশ্য খুবই পরিবর্তিত হয়ে গেছে। তবে এই মন্দিরের কাছে কিন্তু এখনও প্রচুর গাছপালা আছে, হয়তো কারো পার্সোনাল প্রপার্টি হতে পারে, কিন্তু গাছপালা আছে। তো এই পুকুরটা দূর থেকে দেখা যাচ্ছিল, তো এখন তো পুকুরটারও একটু সংস্কারের অভাবে একটু অন্যরকম হয়ে গেছে।
তো যাকে, তো ওই মন্দিরটা আছে, মন্দিরের সামনে এই হলো জোড়া শিব মন্দির। এই মন্দিরের সামনে হরিহর প্রণাম করে বিষ্ণুপুরে কাজের উদ্দেশ্যে গিয়েছিলেন। আর তখনই অপু এসে ওই জাস্ট পুকুরটার সামনেই ওনার কাছ থেকে পয়সা চেয়েছিল বায়োস্কোপ দেখবে বলে। তো এই মন্দিরের মধ্যে দেখছি মানে শিবলিঙ্গ আছে, খুব বড় একটা শিবলিঙ্গ আছে। মন্দিরটা খুব ভাঙাচোরা হয়ে গেছে, তবে মন্দিরের ভেতরটা একটু সংস্কার করা হয়েছে, পুজোও হয়েছে দেখছি। যদিও অনেকে বলছে যে এখানে আর পুজো সেরকমভাবে হয় না, হয়তো কেউ স্থানীয় এখানে পুজো দিয়ে যাবেন। তো পরেরটাও শিব মন্দির, এটা জোড়া শিব মন্দির, একটা শতাব্দী প্রাচীন জোড়া শিব মন্দির। তো এটা এটা কিন্তু অ্যাজ ইট ইজ আছে, তবে এখন মনে হচ্ছে আরও একটু মন্দিরটা একটু ভেঙে চুরে গেছে। তো মন্দিরের ভেতরটা হয়তো সংস্কার শুরু হয়েছে, হয়তো কোনো দিন বাইরেটাও সংস্কার হবে, জানি না এটা কি হেরিটেজ হিসাবে গণ্য করা হয়েছে কিনা। তো মন্দির দুটো কিন্তু খুব সুন্দর দেখতেই। এখানে এই মন্দিরটা কিন্তু জোড়া মন্দির, খুব ইন্টারেস্টিং লেগেছে। মন্দিরটা খুবই পুরনো, দেখেই বোঝা যাচ্ছে খুবই পুরনো। আর মন্দিরের এক সাইডে এখনও খুব জঙ্গল হয়ে আছে, হয়তো হতে পারে ওটা কারুর প্রাইভেট প্রপার্টি, কিন্তু জঙ্গল মতো হয়ে আছে। আর মন্দিরটা তো খুবই পুরনো, মন্দিরের উপরে প্রচুর গাছপালা গজিয়েছে। সিনেমাতেও যেরকম দেখা যাচ্ছিল যে মন্দিরের উপরে কিছু গাছপালা আছে, তো এখানেও এখনও তাই মন্দিরটা একই রকমভাবে আছে, উপরে গাছপালা গজিয়েছে। তবে মন্দিরটা সংস্কার হয়নি, মন্দিরটা তো খুব প্রাচীন। মন্দিরটা দেখে মনে হচ্ছে বিষ্ণুপুরের ওই মন্দিরগুলোর মতো ধাঁচে, ওইটা মনে হচ্ছে ওপরের দিকটা দেখে মনে হচ্ছে। জানি না, অতটা তো আর্কিটেকচারে জ্ঞানী বলতে পারবো না। তবে মন্দিরটা সেই রকমভাবে ওই সব মন্দিরে তো হেরিটেজ হিসেবে আছে বলে ওগুলো সংস্কার হয়েছে, এবং ওদের গায়ে যেসব কারুকাজ ছিল সেগুলো সংস্কার করে নতুন করে করা হয়েছে। কিন্তু এই মন্দিরটা মনে হয় না হেরিটেজ হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে বলে, এটা তাই এর গায়ে যে কারুকাজ ছিল, আরেকটা মন্দিরে কিছু ফুল টুল দেখা যাচ্ছিল, কিন্তু এই মন্দিরটাতে সেটাও নেই। হয়তো স্থানীয়রাই এটাকে কোনোভাবে সারিয়েছেন, এটা খুব একটা যে কেউ সারায় বা কেউ লক্ষ্য রাখে সেটা কিন্তু নয়। মন্দিরটা দেখে, মন্দির দুটো দেখে মনে হচ্ছে মন্দির অ্যাজ ইট ইজ নিজের মতো করেই দাঁড়িয়ে আছে। তখনও যেরকম মন্দিরটাকে ভাঙা ভাঙা মনে হচ্ছিল, এখন তো পুরোই মন্দিরটার মানে খুবই খারাপ অবস্থা হয়ে গেছে। মন্দিরের উপরে প্রচুর গাছপালা গজিয়ে গেছে, কিন্তু তখনকার দিনের স্থাপত্য তো, আর্কিটেকচার তো, তাই মন্দিরটা এখনও মানে আছে, থেকে গেছে, নষ্ট হয়ে যায়নি মন্দিরটা, এখনও কিন্তু দাঁড়িয়ে আছে। মন্দিরটার ভেতরটা সংস্কার হয়েছে ভেবে আমি ভেবেছিলাম যে হয়তো বাইরেটাও সংস্কার হবে, হয়তো হচ্ছে, হয়তো এখন মানে সংস্কার হবে। যদি এটাকে সারানো হয় তাহলে কিন্তু একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন হিসেবে কিন্তু এই জায়গাটা একটা খুব সুন্দর একটা স্থান নেবে। তারপরে ওপরে কিছু একটা লেখা আছে, যেটা আমি জুম করে দেখে বুঝতে পারলাম। ওখানে লেখা আছে, বাংলাতেই লেখা আছে শকাব্দ 698। তার মানে শকাব্দ 698তে মন্দিরটা হয়তো স্থাপিত হয়েছিল। তার উপরে আরও কিছু নাম কিছু লেখা আছে, যেটা বোঝা যাচ্ছে না নিচ থেকে। আর এই মন্দিরের গায়ে কিছু মানে অল্প কিছু কারুকাজ আছে, কিছু সরু সরু ইটের মতো কিছু জিনিস আছে দেখা যাচ্ছে উপর দিক থেকে। তো আর তো কিছু দেখা যাচ্ছে না। অন্য মন্দিরটাতে তো সিমেন্টের লেয়ার পড়ে গেছে। তো আমি ব্যক্তিগতভাবে ঐতিহাসিক স্থাপত্য খুবই পছন্দ করি, তাই এই মন্দিরটাতে অনেকক্ষণ সময় কাটালাম। মন্দিরটাকে একটু ঘুরে ঘুরে দেখলাম, পেছন দিকটাতেও গেলাম, দেখি পেছন দিকটাতে কিছু এই স্থাপত্যের নিদর্শন, কিছু মানে কারুকাজ কিছু দেখতে পাওয়া যায় নাকি। কিন্তু পেছন দিকটাতে একদমই কিছু নেই, পুরোটাই সিমেন্টিং করা। তো মন্দিরটাকে মানে খাড়া রাখার জন্য সিমেন্টিং করা, আর উপরে তো পুরো ঘন গাছপালা গজিয়ে গেছে। তো ইমিডিয়েটলি মন্দিরটা যদি মানে সংস্কার করা না হয়, হয়তো আর 5-10 বছর বাদে সেরকম কিছু থাকবে না। এই সাইডের পুকুরটাও কোনোদিন সংস্কার হয়তো হয়নি, কিন্তু যাই ভালো লাগছে, মন্দিরের সঙ্গে পুকুরটা ভালো লাগছে। আর সামনে মাঠের চারপাশের ঘরবাড়ি তো একদম খুবই পরিবর্তন হয়ে গেছে, কিছুই নেই আগের মতো। স্বাভাবিক, সেইটাই স্বাভাবিক, কালের নিয়মে সেইটাই হবে। তবে মন্দিরটা অ্যাজ ইট ইজ একই রকম আছে। কলকাতাতে এরকম প্রচুর প্রাচীন মন্দির আছে, প্রাচীন ঘরবাড়িও আছে, যেগুলো তোমাদের কিছুটা হেরিটেজ হিসেবে ডিক্লেয়ার হয়েছে, সেগুলো সংস্কারও করা হচ্ছে। ডেফিনেটলি সেগুলো কোনো না কোনো দিন এক্সপ্লোর করব। তো আমার তো এই ধরনের প্রাচীন মন্দির বা প্রাচীন ঘরবাড়ি খুব ভালো লাগে, এই জন্য অনেকটা সময় এখানে স্পেন্ড করলাম। আর এই এখানে আসারও কোনো সমস্যা নেই, সাইড দিয়েই পাকা রাস্তা গেছে। তো কবি নজরুল মেট্রো স্টেশনে, গড়িয়া কবি নজরুল মেট্রো স্টেশনে নেমে কীভাবে এখানে আসতে হবে তার ডিরেকশন আমি পুরো দিয়ে দেবো নিচে ডেসক্রিপশান বক্সে। তো অটোতে এসে এখানে বকুলতলা মাঠে নামতে হবে। এই বকুলতলা মাঠ হচ্ছে এইটা স্টপেজ। এই বকুলতলা মাঠের লেফট সাইডে মানে বাঁ দিকে হচ্ছে এই জোড়া শিব মন্দির, সঙ্গে পুকুর, আর ডান দিকে একটু ঢুকে গেলে যেখানে হরিহর অপু দুর্গার মানে বাড়ি ছিল সেই বাড়ি, আর সত্যিকারের একটা আবক্ষ মূর্তি আছে। তো জায়গাগুলো কিন্তু এখনও খুব সুন্দর, মানে আধা শহর মতো হয়েছে, কিন্তু খুব সুন্দর। কোনো একটা সময় এখানে একটু সময় নিয়ে এখানে আসা যেতেই পারে।
ওই যে মেন রাস্তা থেকে দেখা যাচ্ছে জোড়া শিব মন্দির, আর এবারে আমরা যাচ্ছি সরল দিঘির উদ্দেশ্যে। এইটা হচ্ছে সেই সরল দিঘি, এখানেও খানিকটা শুটিং হয়েছিল। এই সরল দিঘি দেখছি খুবই বড় একটা দিঘি, খুবই বড় দিঘি। আর এর একদিকে পাড় বাঁধিয়ে তার দেওয়ালে সত্যজিৎ রায় সিনেমার বিভিন্ন দৃশ্য আঁকা আছে, অপু দুর্গার এভাবে দৃশ্য ওদের ছবি আঁকা আছে দেখছি। আর চারদিকে মোটামুটি পাড় বাঁধানোই আছে। তবে সিনেমাতে যেরকম দেখেছিলাম দিঘিতে অনেক পদ্ম ফুল ফুটে আছে, পদ্ম ফুল এখন আর নেই, তবে গাছপালা অনেক আছে। তো দুদিক দিয়ে পাকা সড়ক গেছে, জায়গাটা পুরোপুরি আধুনিকতার ছোঁয়া লেগে গেছে, কিন্তু তবুও এসব জায়গা এখনও খুব সুন্দর আছে। খুব শান্তশিষ্ট পরিবেশ এবং কয়েকটা গাড়ি ঘোড়া চলাচল করছে। আর দিঘির সাইডে এরকম বসার ব্যবস্থাও করা হয়েছে, আবার ঘাটও বাঁধানো আছে, এটা মানুষ ব্যবহার করছে। তো কোনো একটা ছুটিছাটার দিনে এইসব জায়গা হাতে 1-2 ঘন্টা সময় নিয়ে এসে যদি ওই যেখানে শুটিং হয়েছিল, অ্যাকচুয়ালি ঘরটা ছিল অপু দুর্গার, ওই বাড়িটা ওইখানটা, কিংবা জোড়া মন্দিরের কাছে বা এই সরল দিঘির কাছে একটু সময় কাটিয়ে যাই, তাহলে ভালোই লাগবে। আর এতক্ষণ যারা আমার সঙ্গে আমার ভিডিও দেখছেন, থ্যাংক ইউ আমার সঙ্গে থাকার জন্য, আমার ভিডিওকে দেখার জন্য। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন এক্সপ্লোরিং ইন্ডিয়া উইথ সুতপা। ভিডিওটা পুরো দেখার জন্য থ্যাংক ইউ।